আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্না। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 37 থেকে 39 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। জাবিন বাড়ন্ত বয়স থেকেই পড়ালেখায় উদাসীন। কেন যেন তার পড়ালেখায় মন বসে না। শারহানের প্রতি বিদ্বেষ সেই জ্বলন্ত আগুনের খাঁটি ঘিয়ের মতো। শারহান যেমন নিজের মন মতো চলাফেরা করে, জাবিনও তেমনটা চায়, কিন্তু পারে না। শারহান আর তার মা শুভ্রার জন্য। দুজনই জাবিনের পড়ালেখায় মাত্রাতিরিক্ত তৎপর। এক চিমটি ছাড় নেই যেন। তাই তো টেনশন এড়াতে মানবিক শাখা নিয়ে পড়েছে। জাবিনের মুখস্থবিদ্যা দারুণ লেভেলের। একটা চেয়ারের উপর বসে আরেকটা চেয়ারে পা উঠিয়ে টেবিলে খাতায় কিছু একটা লিখে চলছে। আজকাল পড়ালেখায় বেশ মনোযোগী জাবিন। জান্না এর সাথে ভাবটাও বেড়েছে। ঝাঁকড়া চুলগুলো বৈদ্যুতিক ফ্যানের বাতাসে উড়ে চলছে। পড়ার টেবিলটায় বই খাতায় ঠাসা। বিছানার পাশেই টেবিল। উত্তরের দেয়ালের সাথে ছোট্ট আলমিরা। তার পাশেই ক্রিকেট ব্যাট, ক্যারামের বোর্ড রাখা। আর কোনো ভারী আসবাবপত্র নেই বললেই চলে। ভেজানো দরজা কিঞ্চিত ফাঁক করে সুরেলি কণ্ঠে জান্না অনুমতি চাইল। ভেতরে আসতে পারি? শান্ত দৃষ্টিতে তাকায় জাবিন। চেয়ার থেকে পাটা নামিয়ে সোজা হয়ে বসে একগাল প্রাণবন্ত হেসে বলল, ইয়েস মিসেস জেইদি। কমল হাসে জান্না। দরজাটা তার যতটুকু প্রয়োজন ততটুকুই ফাঁক করে ভেতরে আসে। জাবিনের সামনে গিয়ে উচ্ছল হেসে বলল, পড়ছো? জাবিন নিঃশব্দে মাথা নাড়ে। পায়ের কাছে থাকা চেয়ার আরেকটু আলগা করে জান্নাকে বসার জন্য ইশারা করে। জান্না মিষ্টি হেসে বসে। জাবিন খাতাটা বন্ধ করে প্যান স্ট্যান্ডে প্যান্টটা রেখে জান্নার দিকে আস্ত নজর দিয়ে বলল, কিছু বলবে? জান্না মৃদু হাস্য অদরে বলল, কি? জান্না অনেকটা মনমরা হয়ে বলল, শারহানের উপর রাগ কমেছে? জাবিন তাচ্ছিল্য হাসল। সরব গলায় বলল, মামার উপর আমার রাগ নেই। তুমি ভালো আছো তো? জান্না এর চকচক করে ওঠে। প্রসন্ন হাসে সে। জাবিন আজ শারহানকে মামা বলেছে। মিচকি হেসে ফিসেল গলায় জান্নার বলল, এবার আমাকে মামি বলো। বিরস হাসে জাবিন। ম্লান গলায় বলল, যদি তুমি খুশি হও তাহলে ডাকবো। তাহলে কিন্তু আর আমরা ফ্রেন্ড থাকবো না। আমাদের সম্পর্ক বদলাবে। মামি ভাগ্নে হবে। তুমি রাজি তো? টিমে টিমে চোখে তাকায় জান্না। ক্ষুণ্ণ গলায় বলল, এ কেমন কথা? জাবিন ফিচেল হেসে বলল, এটাই কথা। জান্না গুমোট গলায় বলল, তাহলে দরকার নেই। ফক ফক করে হেসে ওঠে জাবিন। ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, এসেছেন আমার মামি হতে। জান্নাত চোখ ছোট ছোট করে নাক কুচকে সরব গলায় বলল, দুষ্ট ছেলে কোথাকার। চকিতে জান্নাইয়ের পায়ের উপর দুহাতের কোনোই ভেঙে ঝাঁপিয়ে পড়ে তিতি। উচ্ছ্বলিত গলায় আবেগ নিয়ে চোখ বড় বড় করে বলল, পরিমা, বাবু আনবে? জান্না ভুরুকুঞ্চি করে বিমুর গলায় বলল, কিসের বাবু তিতি শোনা? তিতি গদগদ গলায় হাত নাড়িয়ে বলল, ছোট্ট বাবু। জান্না চেয়ার ছেড়ে ফ্লোরে পা ঠেসে বসে। তিতির দুই ফুলকো গাল অঞ্জলিতে নিয়ে বলল, আমার তিতি সোনার বাবু লাগবে? তিতি ঝুমঝুমিয়ে হেসে ওঠে, খিলখিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। জান্না তিতির নরম গালে ঠুসে চুমু খেয়ে বলল, আচ্ছা, মামাকে বলবো আমার তিতি সোনার জন্য একটা বাবু নিয়ে আসতে, ওকে? আচ্ছা। ঝলমলে গলায় জাবিন বলে ওঠে। জান্না? জান্না হেয়ালি চোখে তাকিয়ে বলল, কি? তুমি যাবে? জান্না অতি উৎসাহের সাথে বলল, কোথায়? ওই যে অতীনদের বাড়ি। অতীনের ভাবির ছেলে হয়েছে, চলো না যাই। জান্না ভাবনাতীত বিস্ময় নিয়ে বলল, এখন? আম্মা জানলে খবর আছে। এই সন্ধ্যায় বের হলে তিনটারই ঠ্যাং ভেঙে দিবে। জাবিন আর তিতি ঘর কাঁপিয়ে হাসে। ছোট দম ফেলে আবেগী গলায় জাবিন বলল, তিতি যখন ছোট ছিল কি মিষ্টি ছিল, একদম তুলোর বল। কি নরম ছিল ওর হাত পা, আর চোখগুলো একদম চাইনিজদের মতো ছিল। গাল দুটোতে এত মাংস ছিল চোখই খুলতে পারতো না। ঝরঝরে হাসি জাবিন ঝরঝরে হাসে জাবিন। হাসতে হাসতে হঠাৎই তার হাসি মিলিয়ে যায়। দুঃখী দুঃখী গলায় বলল, ইস, এখন যদি তিতি ছোট থাকতো কত ভালো হতো। জান্না দেখতে পায় জাবিনের চোখে মুখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা লুকোচুরি খেলছে। সলজ্জ হাসে জান্না। হয়তো এই ছোট্ট আকাঙ্ক্ষা অতি সত্বর পূরণ হতে চলেছে। শুভ্রা বিছানায় আছোয়া হয়ে বসে আছে জসিম। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, সমস্ত শরীর নিথর নিস্তব্ধ অসাড়। জসিমের শরীরে এমন ধরনের পয়জন ইনজেক্ট করা হয়েছে যাতে তার পুরো শরীর প্রাণহীন হয়ে যায়। একমাত্র তার হার্টবিট চলছে। ডক্টর আরও একটা জরুরি ইনফরমেশন দিয়েছে, আর এই কেসে আপাতত সবচেয়ে সেটা এই কেসে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জসিমের সামনেই একটা প্রজেক্টর লাগানো, তার স্থির দুই দৃষ্টি নিশ্চলভাবে আবদ্ধ সেই প্রজেক্টরে। কৃত্রিম অক্সিজেন নিয়ে এখন তার বাঁচার একমাত্র উপায়। জসিমের পাশেই হসপিটালের সিনিয়র নিউরোলজিস্ট দাঁড়ানো, তার পাশেই তার জুনিয়র যে বর্তমানে জসিমকে কেয়ার করছে। জসিমের মুখে তাক করা ক্যামেরা, যাতে তার মুখের প্রতিটি অভিব্যক্তি স্পষ্ট বোঝা যাবে, যার কানেকশনে দেয়া ইতিসামের ল্যাপটপে। কেবিনের একপাশে একটা চেয়ার গম্ভীর হয়ে বসে আছে ইতিসাম, তার ভয়ঙ্কর সরু চোখ দুটো আবদ্ধ সামনের ল্যাপটপের স্ক্রিনে। দুই হাতের আঙুলগুলো একে অপরের মাঝে গুজে তার উপর চিবুক দিয়ে দেখে যাচ্ছে জসিমের দুই চোখ। বেশ কিছু সময় যাওয়ার পরও কোনো ফল না পেয়ে বিতৃষ্ণা ইতিসাম প্রজেক্টরের একের পর এক হিস্ট্রি শিটারদের ছবি দেখানো হচ্ছে। এসির বোতা ঝিমঝিম শব্দের সাথে তার বিক্ষিপ্ত মস্তিষ্কের নিউরনগুলো যেন লড়াই শুরু করেছে। চকিতে ইতিসামের চোখ আটকে যায়। হাতের ইশারায় তার অ্যাসিস্ট্যান্টকে প্রজেক্টর পজ করতে বলে। ইতিসাম ল্যাপটপের আরেকটু কাছে এগিয়ে এসে দেখে জসিমের সমাহিত চোখের পল্লবে মৃদু কম্পন দেখা দিচ্ছে, তার চোখের মনে কিঞ্চিত নড়ছে। স্কেচ করা ছবিটি প্রজেক্টরের প্লে হতেই জসিম যেন সপ্রতিভ হয়। ওই অসার দেহে প্রাণ সঞ্জীবনী বোধ হয় এখনই দৌড়ে এসে বলতো, এই এই সেই ব্যক্তি। জসিমের অবস্থা খারাপ হতে থাকে, তার শ্বাসের গড়পড়তা বাড়তে থাকে। ইতিসাম প্রজেক্টর অফ করার অর্ডার দেয়। ছবিটা নিয়েই কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে সে। এই ছবিটা সেই হুডি পরা লোকটার। ক্যাফেটেরিয়ার অনেক সার্ভিস বয়ই তাকে দেখেছে। তাদের সকলের মিলিত প্রচেষ্টায় এই স্কেচ তৈরি করা হয়, যার ফুলপ্রুফ চেক করে জসিম। ইতিসাম নিমগ্ন চিত্রে স্কেচ দেখতে থাকে। আচমকা তার টিমের একজন দৌড়ে এসে তাকে একটা ফাইল দেয়। গত 1 মাস ধরে একটা খুনের তদন্ত করছে পুলিশ, কিন্তু কিছুই করতে পারছে না। ইতিসাম তপ্ত নিঃশ্বাস ফেলে ফাইলটা খুলে দেখে। নাম সৃজা ব্যানার্জি, বয়স 25। বাকিটা আর পড়ল না ইতিসাম। তোতা পাখির মতো তার টিমের জুনিয়র ফারুক বলতে লাগলো, মেয়েটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করত, একটা এনজিওর সাথে যুক্ত ছিল, সেখানেই থাকতো। যেদিন খুন হয় সেদিনও এনজিওর কাজে গাজীপুর যাচ্ছিল। পথে কিছু একটা হয়, যে বা যারা খুন করেছে পুরো মুখটা ঝলসে দিয়েছে। তাই তো পরিচয় পেতে এত সময় লাগলো। কিন্তু মৃত্যু হয়েছে সার্জিক্যাল নাইফে কাটা শ্বাসনালীর অ্যাক্সেস ব্লিডিংয়ে। ইতিসাম চোখের কোণ ক্ষীণ করে অবাক বিস্ময়ে বলল, হোয়াট, আর ইউ সিরিয়াস? ফারুক নিরুত্তাপ গলায় বলল, ইয়েস স্যার। এনজিওর ওনার কে? ফারুক নির্দ্বিধায় বলল, ফাইলে তার নাম আছে স্যার। ইতিসাম অনিচ্ছা সত্ত্বেও আরেকবার চোখ বুলায় ফাইলের ফার্স্ট পেজে। চকচক করে তার ঈগল চোখ দুটি থম মেরে কিছু একটা ভাবতে লাগলো। সে হাতে থাকা স্কেচটা নাক বরাবর ধরে শুকনো চাহনিতে দেখছে। রাজবাড়ি গলায় বলল, সবগুলো মার্ডারে একটা কমন জিনিস বলতে পারো, সেটা কি? ফারুক কৌতূহলী গলায় বলল, কি স্যার? ইতিসাম নির্বিঘ্ন গলায় বলল, সার্জিক্যাল নাইফ। মার্ডাররা সার্জিক্যাল নাইফের ব্যবহার অতি সন্তর্পণে করে, যাতে প্রতীয়মান হয় যে এই বিষয়ে অভিজ্ঞ। উৎসুক চাহনিতে আবদ্ধ করে ফারুক ইতিসামকে, কিন্তু ইতিসামের বিচলিত অক্ষিদয় সেই স্কেচে নিবদ্ধ। কেন যেন তার মনে হলো স্কেচের মানুষটিকে সে চেনে, কারো সাথে তার চেহারার অনেকটা মিল। ইতিসামের চোখে ভাসে তার প্রিয়তমার সেই স্নিগ্ধ মুখচ্ছবি। হাসলে অনেকেরই যেখানে টোল পড়ে, তার প্রিয়তমার সেই জায়গার টোলের পরিবর্তে এক মারাত্মক সুন্দর তিল। আরও একটা বিষয় মাথা দিয়ে ওঠে ইতিসামের, সবগুলো খুনের সাথেই একটাই নাম জড়িয়ে। সে মানুষটা তার খুব কাছের, কিন্তু খুন। নিরাক থমথম পরিবেশ, নিকষ কালো আকাশ জুড়ে বিশাল থালার মতো চাঁদ, তার সাথেই জ্বলছে টিম টিম তারা। দেখে মনে হচ্ছে সুপারি গাছের ফুল যেন অগোছালো হয়ে ঝরে পড়ে আছে, হাত বাড়ালেই কুড়িয়ে নিয়ে পকেট ভর্তি করা যাবে। ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে আছে দূরের দালানগুলো। দালানের জানালার পর্দাসহ থাই গ্লাস বেদ করে লালচে আলোর ছড়াছড়ি। তপ্ত বালুতে এক পা ভাঁজ করে মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে আছে শারহান। তার বিষণ্ণ দৃষ্টি ওই স্পর্শসীমার বাইরের আকাশে। আজ সারাদিন শারহান এখানেই ছিল। যেই হোটেলটায় শারহান এন্ট্রি নিয়েছে তার পাশেই একটা ছোট খেলার মাঠ। যেহেতু এলাকাটা ঘনবসতি, তাই বাচ্চাদের খেলার তেমন একটা জায়গা, এই ছোট্ট জায়গাটাই তাদের আত্মার খোরাক জোগায়। সারাদিনের দিবাকরের নিংড়ানো গনগনে উষ্ণলাবা বালু তার বুকের মধ্যে ধারণ করছে। এখন রাতের স্নিগ্ধ নিরাগ পরিবেশে তা উগড়ে দিচ্ছে। সেই জ্বলন্ত বালু যেন স্ফুলিঙ্গ মতো বিচ্ছে শারহানের পিঠে। তবুও অনুভূতিশূন্য হয়ে সে সমাহিত হয়ে আছে সেই দুদু বালুর বুকে।
সারাদিন বাচ্চাদের হই হুল্লোড় দেখার পর হোটেলে গিয়ে কিছুক্ষণ থেকে আবার আসে। মাঠটা বেশি বড় নয়, তার একপাশে সংকীর্ণ রাস্তা, দুই পাশে নড়বড়ে পলেস্তার উঠানো মানুষে গিজগিজ করা অনাবাসিক হোটেল, টেবিল বেঞ্চের সমন্বয়ে ছোট খাবার দোকান, আর আরেক পাশে একটা একটা বিশাল নদী। এখনো নদী থেকে ট্রলারের ইঞ্জিনে আওয়াজ ভেসে আসছে। সেই খোলা মাঠের একপাশে অশ্বত্থ গাছ। সারহান মাঠের ঠিক মাঝখানে শুয়ে আছে, তার চোখের সামনে ভাসছে তার অতীত। এমনটা না হলেও পারত, কি দরকার ছিল এত ভালোবাসার? ভালোবাসা মানুষের জীবনে সুখ বয়ে আনে, তবে তার জীবনে কেন যন্ত্রণা বয়ে আনলো? সারহান আরো গভীরভাবে ওই চাঁদকে দেখে। মানুষ বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কিন্তু তবুও সে রাতের রানী। তার ওই মনোহরিণীর রূপে ভুলে যায় তার কলঙ্ক। তপ্ত নিঃশ্বাস ফেলে সারহান। তার জীবনও কলঙ্কে ভরা, যেখানে শুধু অন্ধকার। এমনটা কি সত্যিই হওয়ার ছিল? সারহানের তার দাদার কথা মনে পড়ে। বুড়ো প্রচণ্ড রকম ভালোবাসতো তাকে। তার মনে পড়ে স্কুলে যাওয়ার দিনগুলোতে সকালের সেই স্নিগ্ধ পরিবেশে, চিরচেনা সেই রাস্তা ধরে বৃদ্ধ দাদার হাতের আঙ্গুল ধরে লাফিয়ে লাফিয়ে চলা, দাদার কাছে বায়না করা, মেলায় যাওয়ার বায়না, আইসক্রিম খাওয়ার বায়না, ঘুরতে নিয়ে যাওয়ার বায়না, পাশের বাড়ির ছোট মালিহার সাথে খেলতে যাওয়ার বায়না, বাবার ঘাড়ে চড়ে সিঁড়ি বেয়ে ওঠা, বাইরে যাওয়ার জন্য তার কোলে উঠে বসে থাকা, আড়তে যাওয়ার জন্য ঝেদ ধরা। মা কখনোই সারহানকে বকেনি পাশের বাড়ির মালিহা খেলবে না বলে। যখন চলে যাচ্ছিল, রাগের বশে সারহান পেছন থেকে তাকে ধাক্কা মারে। মুখ থুবড়ে পড়ে গিয়ে মালিহার সামনে একটা দাঁত ভেঙে যায়। বাড়িতে বিচার নিয়ে আসে মালিহার মা। অন্তরা খেকিয়ে ওঠে, নিজের ছেলের দোষ আড়াল করে। মায়ের হাতের এক লোকমা খাবার মুখে নেওয়ার পর দ্বিতীয় লোকমা সারহানের মুখে ঠুসে দিতে সারা ঘর দৌড়ে বেড়াতে হয় অন্তরাকে। সামান্য কাশি হলে সারা রাত বুকের সাথে জড়িয়ে বসে থাকতেন অন্তরা। একটা শীতল দীর্ঘশ্বাস ফেলে সারহান। এত আবেগ, এত ভালোবাসা, এত স্নেহ কি করে লোক দেখানো হয়? 12 বছর আগের সেই ঘটনা সব পাল্টে দিল, বদলে দিল সারহানকে। নিজের অস্তিত্বকে খুঁজতে গিয়ে নিজেকে খোয়ে ফেলল সে। সারহানের ভাবনার ব্যবচ্ছেদ হয় তার মোবাইলের রিংয়ে। শোয়া অবস্থায় হালকা নড়ে পকেট থেকে মোবাইলটা বের করে সারহান তার রজনীগন্ধার মনে পড়ল তার কথা। রিসিভ করে চুপ করে রইল সারহান। তার মাথার নিচে বাঁ হাত, চোখ দুটো ওই চাঁদের শরীতে আবদ্ধ। ওপাশের কমল গলায় স্মিত হাসে সারহান। আসসালামু আলাইকুম, প্রত্যুক্তি করে সারহান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রজনীগন্ধা? জান্না স্থির গলায় বলল, ভালো। আপনি কেমন আছেন? সারহান দায়সারাভাবে বলল, হয়তো ভালো। জান্না উদ্বিগ্ন গলায় শান্তভাবে বলল, এমন কেন বলছেন, কি হয়েছে? সারহান বিরস শেষে অচঞ্চল গলায় বলল, কিছু না। জান্নাত ছোট্ট দম ফেলে প্রশ্ন ছুড়ে, আপনার কাজ শেষ হয়েছে? সারহান অস্পষ্ট গলায় বলল, কবে ফিরবেন? সারহান অদর কোণে হাসে, ম্লান গলায় বলল, কেন, ডিভোর্স দিবেন নাকি আমাকে? উগলে উঠে জান্না বিপন্ন বিপন্ন গলায় বলল, সারহান এইসব কি বলছেন? মৃদু ছন্দে হেসে ওঠে সারহান, অবিচলিত গলায় বলল, খেয়েছেন? তাহলে জেগে আছেন কেন? অনেক রাত হয়েছে, ঘুমান। আপনি খেয়েছেন? সারহান চুপ করে রইল। আজ 2 দিন ধরে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। গত 1.5 মাসে যে আশায় সে বুক বেঁধেছিল তা শেষ। পায়নি সে ওই মানুষটাকে, আর কখনো পাবে বলেও মনে হয় না। তার জীবনটা সে এই মানুষটাকে খুঁজতে খুঁজতেই বিনাশ করে ফেলেছে। সেদিন যদি ওই নিষ্ঠুর সত্য তার সামনে না আসতো, তাহলে সে কোনোদিনই ওই বাড়ির বাইরে আসতো না। না ইতিসামের সাথে তার দেখা হতো, না ওই নোংরা স্ক্যান্ডাল হতো, না তার জীবনটা এমনভাবে বিষিয়ে উঠত। জান্না অসঞ্চু গলায় বলে ওঠে, সারহান আপনি কথা বলছেন না কেন? আপনি ঠিক আছেন তো? সারহানের চোখ ভিজে আসে। উঠে বসে সে। নদীর বুকে ট্রলার যাচ্ছে, নৌকোও আছে, তাতে ফিকে আলো দেখা যাচ্ছে, লণ্ঠনও জ্বলছে। সারহান নির্নিমেষ তাকিয়ে আছে সেই দিকে। তার বুকটা ক্রমশ ভার হয়ে আসছে। এ মেয়েটাকে কি জবাব দিবে সে? তার নর্দমার জীবনে কেন এলো এই মেয়ে? প্রথমবার জান্নাকে দেখেও বেমালুম তাকে ভুলে যায় সারহান, কিন্তু 6 মাস পর নতুন রূপে তার সামনে এসে ধরা দেয় তার রজনীগন্ধা। সেদিন নিজেকে বড্ড অসহায় মনে হয়েছে সারহানের। এক পবিত্র ফুলকে সে ধুমড়ে মুচড়ে দিয়েছে তার অপবিত্র হাতে। বিয়ের পরও জান্নাকে সাথে রাখেনি সারহান, তার এই নোংরা স্বভাবের জন্য। জড়াতে চায়নি ভালোবাসা নামক মায়ায়। কিন্তু যে 2 মাস জান্নাত তার কাছে ছিল, সেই 2 মাস সারহানের কেন যেন নতুন করে বাঁচতে ইচ্ছে হলো। শুরু থেকে সবটা
সাজাতে ইচ্ছে হলো, কিন্তু তা অসম্ভব ভেবে নিজের চোখের ঘুম উবে গেল সারহানের। তার জীবনে যত নারী এসেছে তারা কখনো সারহানকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার বিছানাকে, হারিয়েছে নিজেকে নিজেদের সেই নোংরা সুখে। সারহানের জীবন চলছিল এমনভাবে, তার জীবনে এমন কারো প্রয়োজন ছিল না। বিয়ে নামক বন্ধনে সে কখনো নিজেকে বাঁধতে চায়নি, এই বাঁধন পীড়াদায়ক। কিন্তু পারেনি সারহান। ওই নিষ্পাপ ফুটন্ত রজনীগন্ধা যখন নিজে এসে তার দিকে ভালোবাসার হাত বাড়ালো, তখন আর নিজের ইচ্ছাকে অবদমন করতে পারেনি সারহান। জড়িয়ে নিল তাকে নিজের সাথে। কোনো নেশাগ্রস্ত মানুষ একদিনে নেশা ছাড়তে পারে না। সারহানের দীর্ঘদিনের সেই ঘৃণিত অতীত মুছতেও তার সময় প্রয়োজন। একদিনে যদি নেশা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে আর শহরে শহরে নেশা মুক্তির কেন্দ্র গড়ে উঠত না। চাইলেই নেশা ছেড়ে দিতে পারলে নেশাগ্রস্ত মানুষ তার নেশার প্রয়োজনীয়তা অনুভবে মানুষ খুন করত না। সারহানের কানে ভেসে আসে অ্যাম্বুলেন্সের আর্তনাদের শব্দ। বিগলিত হাসে সারহান। এই সরু রাস্তায়ও প্রয়োজনে বৃহৎ গাড়ি ঢুকতে হয়। আহত গলায় জান্নাইয়ের কথার প্রত্যুক্তি করে সারহান, কিছু না, আমি ঠিক আছি। ঝরা হাসে জান্না, অনুরক্তি সুরে বলল সারহান। সারহান সন্তর্পণে বলল, বলুন, আমি শুনছি। ফিক করে হেসে ফেলল জান্না, যেন নিজের কথায় সে অত্যধিক মজা পাবে। আহ্লাদি গলায় বলল, দিদি বলেছে ওর জন্য বাবু নিয়ে আসতে। ঠোঁট চিপে ওপাশ থেকে সলজ্জ হাসে জান্না। সারহানের অদরকুনে তাচ্ছিল্যের হাসি রেখা ঝুলে নিরেট গলায় বলল, তাহলে শুভ্রা আপুকে বলুন নিয়ে আসতে। নিয়ে আসতে কিনে কোনো বাচ্চাকে। জান্না ভুরু নাচিয়ে হতবুদ্ধি গলায় বলল, এসব কি বলছেন? কিনে আনবে কেন? করুণ হাসে সারহান গম্ভীর গলায় বলল, এই বয়সে তো ফ্যামিলি প্ল্যানিং করতে পারবে না, আর এইসব কেনাকাটার অভ্যাস তাদের ফ্যামিলিতে আছে। জান্না ধুম ধরে বসে সারহানের কথা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঘা ঝাড়া দিয়ে বলল, আপনি সবসময় আজে বাজে কথা বলেন। ঝড় হাসে সারহান নরম গলায় বলল, আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আমি আপনার জীবনে না থাকলে সব কিছুই ভালো হবে। জান্না কি বলবে বুঝতে পারে না। আজকাল সারহান বেখেয়ালি কথাবার্তা বলে। জান্না চায় সারহান দ্রুত ফিরে আসুক, তাকে যে একটা খুশি সংবাদ দেওয়া বাকি। কিন্তু জান্নাইয়ের মন ভয়ে আড়ষ্ট। যদি হিতে বিপরীত হয়। সারহান কোমল গলায় বলল, রজনীগন্ধা ঘুমান, অনেক রাত হয়েছে, রাখি, ভালো থাকবেন। কল কেটে ঝরঝরে বালির উপর মোবাইলটা রাখে সারহান। ঘাড়টা পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকায়। সারহানের মনে হলো একটা শুকতারা খসে পড়ছে। সারহান উদ্দেস্ত হয়ে তার হাত বাড়িয়ে দেয় সামনে। জ্বলন্ত ঝিকিমিকি তারাটা যেন তার হাতে এসেই পড়ল। সারহানের চোখ হিরে ঝলসানো চোখের মতো চকচক করে ওঠে। তার অধরে ফুটে ওঠে পরম প্রাপ্তির হাসি। সারহান আলতো করে হাত ভর্তি সেই তারাকে তার বুকের সাথে চেপে ধরে, যেখানটায় তার রজনীগন্ধা থাকে, যেন তার হৃৎপিণ্ডের ভেতর গলে গলে সেই জ্বলন্ত তারা। সারহান প্রাণবন্ত হাসে। হাতটা একটু সরিয়ে বুকের মাঝ বরাবর ঘষতে থাকে। পাঁজরের হাড়গুলো আজকাল বিদ্রোহ ঘোষণা করে তার উপর। স্বামীর পাঁজরের হাড়ে নাকি স্ত্রীকে তৈরি করা হয়। তার এত নারী ক্লান্ত পাঁজর যুদ্ধে অবতীর্ণ হতে চায় সারহানের সাথে। সারহান পরাস্ত সৈনিকের মতো হাত জোর করে অনুযোগে সরে বলল, তার জীবনে শ্রেষ্ঠ নারী একজনই, তার রজনীগন্ধা। ফিসেল হাসে সারহান। আদৌ কি সে নারী? সে তো এখনো কিশোরী। এই কিশোরী রজনীগন্ধাকে সে টেনে এনেছে পচা গন্ধযুক্ত আস্তা বলেই। সারহান সম্মুখে তাকায়। তার পায়ের কাছে ঝরঝরে বালিতে তর্জনী চালায়। লিখে ZANNAH জান্না। ভালো লাগলো না সারহানের। মুছে ফেলল তা। এলোমেলো করে হাতের তালু দিয়ে সেই এলোমেলো বালু আবারও চেপে চেপে সমান্তরাল করে সারহান। তাতে লিখে রজনীগন্ধা। রজনীগন্ধা, শুধু রজনীগন্ধা, শুধু তার রজনীগন্ধা। জীবন কোনো নাটক বা সিনেমা নয়। এখানে কেউ মিস্টার পারফেক্ট হয় না। খাদ্যবিহীন সোনাতে কখনো টেকসই গয়না হয় না। আর সে তো মানুষ। সারহান খুশিতে মুখ ভর্তি হাসে। তার বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি চুইয়ে চুইয়ে পড়ছে। সে তার অতীত ভুলতে চায়। একটা ঝলমলে দাগহীন বর্তমান চায়। তার রজনীগন্ধার সাথে বাঁচতে চায়। জীবনের দ্বিতীয় সুযোগ সে কখনো পায়নি। অন্ধকার গহীনে আপনজন খুঁজে বেরিয়েছে সে, কিন্তু চাঁদের আলোয় যে আপনজন দাঁড়িয়ে আছে তাকে কেন দেখতে পায়নি সে। সারহান আবার আকাশের দিকে তাকায়। বিদ্রুপপূর্ণ হাসে ওই চণ্ডকে দেখে। আকাশ ভরা বুক নিয়ে অনুনয় করে বলল, একটা সুযোগ দিবেন আমাকে রজনীগন্ধা? হসপিটালের করিডোরে উৎসুক জনতার ভিড়। একটু আগেই একটা লাশ বের করা হয়েছে ওটি থেকে। তার সার্জারি চলছিল, কিন্তু ডক্টররা কিছু করার আগেই পেশেন্টের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর কিছুই করা সম্ভব হয়নি।
কিন্তু পেশেন্টের পরিবার তা মানতে চায় না। তাদের ধারণা ডক্টররা ইচ্ছে করে এইসব করেছে, কারণ যখন গুরুতর আহত অবস্থায় মেয়েটাকে হসপিটালে আনা হয় তখন নাকি হসপিটাল কর্তৃপক্ষ পুলিশকে বলে গড়িমসি করতে থাকে, আর এতেই মেয়েটির মৃত্যু ঘটে। কিছু কিছু জনতারা এতটাই উত্তেজিত যে হসপিটালের করিডোরের ওয়েটিং চেয়ার নার্সদের হাতে থাকা সার্জারি ট্রে সব ভেঙে চুরে একাকার করে ফেলছে। কিছুতেই যখন থামানো যাচ্ছে না তখন বাধ্য হয়ে পুলিশকে কল করা হয়। পুলিশ আসতেই ধীরে ধীরে সিচুয়েশন কন্ট্রোলে আসে, আর এসব কিছুই নির্ভয় চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মেহনাজ। এইসব তার কাছে নতুন নয়। দিল্লির একটা নামী হসপিটালের সিনিয়র নার্স সে, তার আন্ডারে প্রায় অর্ধশতাধিক জুনিয়র রয়েছে। সে একজন ট্রেনারও। শীতল নিঃশ্বাস ফেলে কেবিনে ঢুকে মেহনাজ। হুসনা বেডে শুয়ে আছে। একটা চেয়ার টেনে তার কাছে বসে মেহনাজ হুসনার হাতটা ধরে পরম আদুরে গলায় প্রশ্ন করে, চিন্তা হচ্ছে? হুসনা চোখের পাল্লা ফেলল দুইবার। মেহনাজ মিষ্টি হেসে আশ্বস্ত গলায় বলল, ডোন্ট ওয়ারি মা, সব ঠিক হয়ে যাবে। অপারেশনের পর তুমি আবার হাঁটতে পারবে। ডক্টর যে টেস্টগুলো করিয়েছে তার সবগুলো রেজাল্ট পজিটিভ। হুসনা মলিন হাসলো, তার চোখে উজ্জ্বলতা। ত্রস্ত পায়ে কেবিনে ঢুকলো শরীফ। মৃদু গলায় বলল, ডক্টর বলল সব ঠিক আছে, আমরা ইচ্ছে করলেই তোর মাকে বাড়ি নিয়ে যেতে পারি। ম্লান হাসলো মেহনাজ। চোখে থাকা মাইনাস পাওয়ারের চশমাটা ঠিক করে নির্মল গলায় বলল, ওয়েল, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি মাকে নিয়ে যাও। শরীফ ভ্রুকুঞ্চি করে জিজ্ঞাসু গলায় বললেন, তুই যাবি না বাড়িতে? মেহনাজ খসখসে গলায় বলল, না, আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে দিল্লি ফিরে যেতে হবে। তাই বলে? শরীফকে কথা শেষ করতে দিল না মেহনাজ। কাঠখোট্টা গলায় বলল, আমাকে তোমার কি প্রয়োজন বাবা? তোমার জান্না আছে তো। মেহনাজ দাঁড়ালো না। চাপা কান্না উগরে আসার আগেই ক্যাবিন থেকে বেরিয়ে এলো। শরীফও মেয়ের পিছু পিছু বেরিয়ে এলো। মেহনাজের কাঁধের হাত রাখতেই তেতে উঠে সে রুক্ষ গলায় বলল, প্লিজ বাবা, এমন কিছু বলবে না যা আমি রাখতে পারবো না। শরীফ অনুনয় করে বলল, একবার অন্তত চল, জান্নাত তোর সাথে দেখা করতে চায়। মেয়েটা কত আগ্রহ নিয়ে বসে আছে। তাচ্ছিল্য হাসে মেহনাজ। বাবার দিকে পূর্ণ নজর ক্ষেপণ করে বলল, হাসালে বাবা, একটা কথা বলবে বাবা? আমার একটা ভুলে আমার গায়ে হাত তুলেছিলে তুমি। আর জান্না এত বড় একটা নাটক করলো, তুমি ওকে বাধা দেওয়ার বদলে উল্টো ওর নাটকে পার্টিসিপেট করলে। শরীফ তেজি গলায় বলল, মেহনাজ নাক ফুলিয়ে দমদমে গলায় বলল, জান্নাকে তো অস্কার দেওয়া উচিত। কুটিপুতির মেয়ে হয়েও একটা অনাথ দরিদ্র মেয়ের অভিনয় করে যাচ্ছে। সমাজে চিরাচরিত নিয়ম অনুসারে বাবা মায়ের মৃত্যুর পর মামা মামির চক্ষুশূল ভাগ্নিকে টাকার বিনিময়ে ঘর থেকে বিদায় করতে পারলে শান্তি। এমনটাই সাজিয়েছিলে না পুরো নাটকটা? গর্জে ওঠে শরীফ। তার এহেন আচরণে হসপিটালের নার্স চোখ ফুলিয়ে তাকিয়ে রইল। এমন চাহনিতে বিব্রত হয় শরীফ। নিজেকে শান্ত করে শান্ত স্বরে কঠোর গলায় বললেন, জান্না শারহানকে ভালোবাসে, আর ওরা সত্যি জানলে কি শারহানের সাথে জান্নাতের বিয়ে দিত? শুধু শুধু জল ঘোলা হতো। তাই এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। উপহাস মিশ্রিত হাসে মেহনাজ। নিষ্ফল গলায় জিজ্ঞাসাসূচক হয়ে বলল, ভালোবাসায় নাটক করার কি প্রয়োজন? ওই ছেলেকে ভালোবাসার কোনো স্পেশাল কারণ? রাফাতের দোষ কোথায়? শরীফ প্রতিবাদের সুরে বলল, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, ওকে ওর মতো থাকতে দে। মেয়েটা এমনিতেই অনেক কিছু সহ্য করেছে। অদরকনে বিপন্ন হাসে মেহনাজ। গম্ভীর গলায় বলল, এত মিথ্যের আশ্রয় নিয়ে জান্না ঠিকই তার ভালোবাসা পেল, আর আমি বিশ্বাস করে বারবার ধোঁকা খেয়েছি। আমার সাথে এমন কেন হলো বলো তো? মেহনাজের চোখে উবড়ে আসে শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণ। ঝাপসা চোখে করিডোর থেকে সে দেখতে পায় স্ট্রেচারে করে একটা রোগীকে হসপিটালের ভেতরের দিকে নিয়ে আসা হচ্ছে। নিজের ভাগ্যের উপর বেদনাগ্রস্তের হাসি আসে মেহনাজের। প্রথমবার কাউকে ভালোবেসে বিশ্বাস করে যখন হৃদয়টা ভেঙে গুঁড়িয়ে দিল, সেই ভাঙা মন নিয়ে দ্বিতীয়বার যখন কাউকে উজাড় করে ভালোবাসলো, সেও তাকে ধোঁকা দিল। সেই ধোঁকাটাও এতটাই গভীরভাবে তাকে বিক্ষিপ্ত করলো এই মনে যে সে আর কোনোদিন কাউকে জায়গা দিতে পারবে না। যে ক্ষতের অস্তিত্বে সে তার শরীরের বহন করে তা কোনোদিন মোছার নয়। অন্তরার খুশির যেন আজ সাত আসমান ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে যখন সে জানতে পেরেছে জান্না কনসিভ করেছে। কি থেকে কি করবে ভেবে পায় না সে। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করছে। গত একদিনে জান্নাকে না পারে মাথায় তুলে রাখতে জমিরের বুকটা প্রফুল্লতায় ভরে ওঠে। সে দাদুভাই হতে চলেছে। পুরো ঘরের খুশির আমেজ তিথি বুঝতে না পারলেও ঘরময় নেচে বেড়াচ্ছে সে।
জাবিনের মুখে হাসি। আফটার অল তার ভাই বা বোন আসতে চলেছে। যদিও ব্যাপারটা একটু অকওয়ার্ড, তবুও জাবিন বেশ খুশমেজাজে আছে। জান্না এর জন্য এক গাদা আচার কিনে এনেছে। জান্না জিজ্ঞেস করতেই বলল সে নাকি মুভিতে এমনটা দেখেছে, প্রেগনেন্সিতে টক খেতে ভালো লাগে। তাই তার এই বাচ্চাসুলভ আচরণে হেসে কুটকুটি হয় জান্না। তার অবশ্য একটু লজ্জাও করছে। কি একটা সাংঘাতিক ব্যাপার, ষোড়শী জান্না মা হতে চলেছে। ইস, আর কয়েকদিন পর তারও একটা পিচ্চি বাবু হবে। ভাবতেই গা নেচে ওঠে জান্নায়ের। তার প্রাণের অংশ আসতে চলেছে। এখন আর তার শাশুড়ি তাকে কথা শোনাতে পারবে না। বাড়ির সবার মনে খুশির মোলায়েম স্নিগ্ধ ভালোবাসায় হাওয়া বইলেও কেউ একজন একদমই খুশি হয়নি এই খবরে। তার এত বছরের সব পরিকল্পনা এক নিমিষেই ধূলিসাৎ করে দিবে জান্না। আর শারহানের অনাগত সন্তান, তা সে কিছুতেই হতে দিবে না। জান্না এর প্রাণবন্ত হাসিতে যেন স্বর্গ নেমেছে আজ এই বিরান বাড়িতে। কিন্তু জান্না জানে না তার এই খুশি ভয়ঙ্কর ঝড় তুলবে তার প্রাণের জীবনে। সেই ঝড়ে চিরতরে শেকড় হতে উপড়ে যাওয়া গাছের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে তার প্রাণের অস্তিত্ব। হাসির ফোয়ারা বইছে জান্নায়ের। গত 1 ঘন্টা যাবৎ কথা বলছে শারহানের সাথে। শারহান আজ বেশ খুশি, কিন্তু কেন তা সে জানে না। কথার মাঝেই তৃতীয় আলাদি গলায় ডেকে ওঠে, পরিমা পরিমা। শারহানের সাথে কথা শেষ করে মোবাইল রাখে জান্না। তিতিকে কোলে তুলে নিয়ে খুশি খুশি গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তিতি? তিতি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আঙ্কেল এসেছে। কোন আঙ্কেল? তাইক। খিলখিলিয়ে ওঠে জান্না। তিতির গালে শক্ত চুমু খেয়ে বলল, শাইক বলো শাইক। শাইক আমার পাখিটা, চলো। শাইক ঘরে ঢুকে ফ্যানের নিচে বসেই কলারটা ছড়িয়ে দেয়। ঘামে ভিজে জামাটা ঝাপটে আছে তাকে। এক থালা মিষ্টি এনে রাখে তার সামনে। শুভ্রা অনেক বিষয় নিয়ে হতবাক হয়ে শাইক বলল, মিষ্টি কেন হঠাৎ? কোনো খুশির সংবাদ? শুভ্রা ভ্রু ত্রুটি করে সন্দিহান গলায় বলল, শারহান তোমাকে কিছু বলেনি? শাইক তার পুরো ঠোঁট জোড়া কুঁচকে রইল, ভ্রু নাচিয়ে সাবলীল কণ্ঠে বলল, বলেছে, কিন্তু মিষ্টি খাওয়ার মতো কিছু ঘটেছে বলে তো মনে হয় না। আরে সারহা কথা শেষ করতে দিল না জান্না। মাঝপথে শুভ্রাকে থামিয়ে দেয় তার মখমলে কণ্ঠে, আপু। শুভ্রা পেছন ফিরে তাকায়। শাইককে সালাম জানায় জান্না। প্রত্যুত্তরে শাইকও উষ্ণ হাসে। তার দিকে একটা চেক বই এগিয়ে দেয়। শারহান বলেছে শাইককে দেওয়ার জন্য। বিগলিত হাসে শাইক। টপ টপ দুটো মিষ্টি মুখে পুরে নিয়ে ভজভজ করে বলল, খুশি সংবাদটা কি ভাবিজান? মিষ্টি হাসে জান্না। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ওটা আপনার স্যারের কাছ থেকে জেনে নিবেন। শাইক উঠে দাঁড়ায়, মৃদু হাস্য অদরে বলল, ঠিক আছে, স্যারের কাছ থেকেই না হয় শুনবো। অনেকদিন স্যারের মুখে গুড নিউজ শুনি না, শুধু আওলা জলা খবরাখবর। শাইকের এহেন কথায় ফিক করে হেসে ফেলল জান্না। মুহূর্তেই শাইক গুমরা মুখে বলল, স্যার না আসা পর্যন্ত অনেক ঝামেলা হচ্ছে। সৃজা ম্যামের খুনি এখনও ধরা পড়েনি। রোজ রোজ পুলিশ আসায় আতঙ্কিত সবাই। গোল গোল চোখে তার দিকে অবিনিবেশ করে জান্না। শুভ্রা ঝাঁঝিয়ে উঠে বলল, এই সব কি কথা বলছো ওর সামনে? এই সময় এই ধরনের কথা শুনতে নেই, জানো না জান্না? আপু। আবারও তাকে থামিয়ে দেয় জান্না, শাইককে ইশারা করে চলে যেতে। শাইক যেতেই উৎসুক গলায় প্রশ্ন ছুড়ে শুভ্রা, এই কি হয়েছে বলতো? বারবার আমাকে থামাচ্ছে। এই কি হয়েছে বলতো তোর? বারবার আমাকে থামাচ্ছিস কেন? জান্না খসখসে ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে অনুযোগে সরে বলল, শারহানকে বলিনি আমি। শুভ্রা বাজ পড়ার মতো আটকে উঠে বলল, কি? শারহান জানে না? কি বলছিস এইসব? জান্না নম্র গলায় বলল, শারহান জানে না, সে ফিরলে তারপর বলবো। শুভ্রা জান্নায়ের হাত ধরে ঝাঁকি মেরে ত্রস্ত কণ্ঠে শুধালো, এই তুই কি বলছিস বলতো? তুই কনসিভ করেছিস সেটা শারহান জানে না? জান্না ভোলা ভোলা দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম গলায় বলল, উহু। বজ্র কঠোর গলায় খেমটি মেরে ওঠে শুভ্রা, কি করেছিস বলতো? জান্না কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার গলায় বলল, আম্মা যা বলেছে তাই করেছি। আমি পিল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। শুভ্রা চোখের পাল্লা ছড়িয়ে অবিশ্বাস্য গলায় বলল, এমন কেন করলি তুই? শারহানকে না জানিয়ে এসব করার কি দরকার ছিল তোর? এখন আমি কিছু জানি না, তুই তোর আম্মা আর শারহান বুঝবি, আমাকে কিছু বলতে পারবি না। জান্না ভীত গলায় বলে ওঠে, এমন করে বলো না প্লিজ। আম্মা বলল উনি সব কিছু সামলে নেবে, শারহানকে বোঝাবে। শুভ্রা ঘা ছাড়া দিয়ে বলল, তাহলে বোঝা, আমাকে কেন বলছিস? টলটল করে ওঠে জান্নায়ের দুই চোখ। এই ছিল জান্নায়ের 37 থেকে 39 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।